সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ব্যাখ্যামূলক আলোচনায়। বিশ্ব রাজনীতি নামটা শুনলেই মনে হয় না জানি কত জটিল একটা বিষয়। কিন্তু আজ আমরা দি অ্যানাটমি অফ ওয়ার্ল্ড পলিটিক্স বা বিশ্ব রাজনীতির ঠিক ভেতরকার কাঠামোটা ব্যবচ্ছেদ করে দেখব। ঠিক যেভাবে মানবদেহের অ্যানাটমি বিশ্লেষণ করা হয়, আমরাও বৈশ্বিক সম্পর্কের এই জটিল গেরগুলোকে একদম ভেঙে ভেঙে বুঝব। তো চলুন সরাসরি শুরু করা যাক। শুরুতেই একটা দারুণ উক্তির দিকে নজর দেওয়া যাক। ভ্লাদিমির জিরিনভস্কি খুব সুন্দর করে বলেছেন, আন্তর্জাতিক সম্পর্কের বিষয়টা অত্যন্ত সূক্ষ্ম এবং চমৎকার। কথাটা কিন্তু একদম সত্যি, কারণ আন্তর্জাতিক রাজনীতি মানেই যে সারাদিন শুধু যুদ্ধ আর শান্তি চুক্তি তা কিন্তু নয়, বরং এটা হলো বিভিন্ন দেশের সামষ্টিক আচরণ আর তাদের পেছনের সূক্ষ্ম উদ্দেশ্যগুলোকে ডিকোড করার একটা দারুণ ইন্টারেস্টিং আর জটিল খেলা। আমাদের আজকের এই পুরো আলোচনাটাকে আমরা মূলত 5টা ভাগে সাজিয়েছি। মূল ভিত্তি, ক্ষমতার মেরুকরণ, জাতীয় স্বার্থ, রাষ্ট্র বনাম সরকার এবং সবশেষে বাংলাদেশের কৌশল। অর্থাৎ বিশ্ব ক্ষমতার বড় ক্যানভাস থেকে শুরু করে আমরা ধীরে ধীরে গভীরে যাব। প্রথমেই আসা যাক আমাদের প্রথম ধাপে, বিশ্ব রাজনীতির মূল ভিত্তি। চলুন একটু গভীরে গিয়ে দেখি ঠিক কী কারণে বৈশ্বিক মঞ্চে একটা রাষ্ট্র সত্যিকারের ক্ষমতাবান হয়ে ওঠে। খুব সহজ ভাষায় যদি বলি, আন্তর্জাতিক রাজনীতি জিনিসটা আসলে কি? ধরুন, একটা রাষ্ট্রের ভেতরের যে শক্তি বা সক্ষমতা আছে সেটাকে আন্তর্জাতিক মঞ্চে কাজে লাগানোই হল আন্তর্জাতিক রাজনীতি। একটা রাষ্ট্র যখন তার অভ্যন্তরীণ শক্তি ব্যবহার করে বাইরের দুনিয়া থেকে সম্পদ নিশ্চিত করে অন্যদের ওপর আধিপত্য বিস্তার করে, তখন সেটাই পলিটিক্স। আর ঠিক এই কারণেই কিন্তু আন্তর্জাতিক সংবাদের শিরোনামগুলো প্রতিদিন এতটা উত্তপ্ত থাকে। সবাই আসলে নিজের সক্ষমতার চূড়ান্ত প্রয়োগ করতে চায়। এখন একটা শক্তিশালী রাষ্ট্রের কিন্তু নির্দিষ্ট 4টি সক্ষমতা থাকতে হয়। এগুলো হলো অর্থনৈতিক সম্পদ সংগ্রহ করার ক্ষমতা, প্রশাসনিক ও সামরিক নিয়ন্ত্রণ, সম্পদ সুষমভাবে বণ্টন করার ক্ষমতা এবং জনগণের মাঝে দেশপ্রেম তৈরি করার মতো সিম্বলিক বা প্রতীকী ক্ষমতা। দেখুন, একটা সুস্থ মানবদেহ যেমন বিভিন্ন পুষ্টি উপাদান প্রসেস করে ঠিকঠাক টিকে থাকে, একটা সুস্থ রাষ্ট্রকেও ঠিক এই 4টি সক্ষমতার জোরেই টিকে থাকতে হয়। ব্যাপারটা অনেকটা সেরকমই। চলুন এবার দ্বিতীয় অংশে যাই, মেরুকরণ ও ক্ষমতা। এখানে আমরা দেখব এই যে সক্ষমতা বা ক্ষমতার কথা বললাম, সেগুলো বিশ্বজুড়ে কিভাবে ছড়ানো থাকে আর কিভাবে এগুলোর প্রয়োগ হয়। একটু পেছন ফিরে ইতিহাসের দিকে তাকালে কিন্তু ক্ষমতার এই মেরুকরণের দারুণ একটা বিবর্তন দেখতে পাবো আমরা। খেয়াল করে দেখুন, ১৯৪৭ থেকে ১৯৯০ সাল পর্যন্ত, অর্থাৎ স্নায়ুযুদ্ধের সময় বিশ্বটা ছিল বাইপোলার বা দ্বিমেরু কেন্দ্রিক। যুক্তরাষ্ট্র আর সোভিয়েত ইউনিয়ন ছিল মূল নিয়ন্ত্রক। এরপর ৯০-এর দশক থেকে ২০১০ পর্যন্ত আমরা দেখলাম ইউনিপোলার বা একমেরু বিশ্ব, যেখানে যুক্তরাষ্ট্র একাই রাজত্ব করেছে। কিন্তু বর্তমান পরিস্থিতিটা কি? এখনকার বিশ্ব ব্যবস্থা কিন্তু মাল্টিপোলার বা বহুমেরু কেন্দ্রিক। এখন যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, এমনকি ভারতের হাতেও বৈশ্বিক ক্ষমতার নিয়ন্ত্রণ অনেকটা ভাগ হয়ে গেছে। রাষ্ট্রগুলো কিন্তু প্রধানত 3ভাবে তাদের এই ক্ষমতা প্রয়োগ করে। প্রথমটা হল হার্ড পাওয়ার, একদম সরাসরি সামরিক শক্তি বা অর্থনৈতিক অবরোধের মতো কঠোর সব পদক্ষেপ। দ্বিতীয়টা হচ্ছে সফট পাওয়ার, এটা অনেকটা কূটনীতি আর অর্থনৈতিক সহায়তার মাধ্যমে কাজ করে। আর তৃতীয়টা হচ্ছে স্মার্ট পাওয়ার। আধুনিক কূটনীতিতে এটাই সবচেয়ে মারাত্মক অস্ত্র, কারণ এখানে পরিস্থিতি বুঝে হার্ড আর সফট পাওয়ারের একটা নিখুঁত কম্বিনেশন বা সংমিশ্রণ ঘটানো হয়। বর্তমান ভূরাজনৈতিক দৃশ্যপটটা খেয়াল করলে দেখবেন সারাক্ষণ একটা দড়ি টানাটানি চলছে। একদিকে আছে স্ট্যাটাসকো রাষ্ট্র, যেমন যুক্তরাষ্ট্র, যারা মূলত বর্তমান ব্যবস্থায় তাদের যে আধিপত্য আছে সেটাই ধরে রাখতে চায়। আর অন্যদিকে আছে রিভিশনিস্ট বা পরিবর্তনকামী রাষ্ট্র, যেমন চীন বা রাশিয়া। এরা আবার বর্তমান নিয়মনীতি পাল্টে নিজেদের প্রভাব বাড়াতে মরিয়া, একদম হাড্ডাহাড্ডির লড়াই যাকে বলে। এবার আমরা পৌঁছালাম তৃতীয় ধাপে, জাতীয় স্বার্থ এবং পররাষ্ট্রনীতি। সত্যি বলতে রাষ্ট্রগুলোর যে কোনো আচরণের পেছনের আসল কারিগর হচ্ছে এই জাতীয় স্বার্থ। এটাই তাদের বৈদেশিক সিদ্ধান্তের চূড়ান্ত কম্পাস। একটা রাষ্ট্রের বেঁচে থাকার প্রবৃত্তি বা জাতীয় স্বার্থকে আমরা মোটা দাগে 2টো ভাগে ভাগ করতে পারি। প্রথমটা হলো কোর ইন্টারেস্ট বা প্রধান স্বার্থ, যেমন ধরুন সার্বভৌমত্ব রক্ষা করা, দেশের ভৌগোলিক সীমানা ঠিক রাখা। এগুলোতে রাষ্ট্র কোনোভাবেই বিন্দুমাত্র আপোষ করবে না। আর দ্বিতীয়টা হলো পেরিফেরাল ইন্টারেস্ট বা গৌণ স্বার্থ, যেমন অন্য দেশে নিজেদের বাণিজ্য বা সংস্কৃতি ছড়ানো। এসব ক্ষেত্রে রাষ্ট্রগুলো প্রয়োজনে একটু নমনীয়তা দেখাতে পারে। আদর্শ নাকি বাস্তবতা? বাস্তবে রাষ্ট্রগুলো কিন্তু অনেক সময়ই নিজেদের লাভের জন্য আদর্শকে একপাশে সরিয়ে রাখে। নিরপেক্ষ দৃষ্টিতে দেখলেই বুঝবেন, যখন আরব রাষ্ট্রগুলো ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করে, কিংবা ধরুন ভারত যখন অর্থনৈতিক সহায়তার জন্য যুক্তরাষ্ট্রের সাথে একটা ব্যালেন্স রাখার চেষ্টা করে, তখন কিন্তু আদর্শের চেয়ে এই বাস্তব জাতীয় স্বার্থটাই মুখ্য হয়ে দাঁড়ায়।
বাস্তববাদী এই জাতীয় স্বার্থের সবচেয়ে ক্লাসিক ঐতিহাসিক উদাহরণ হচ্ছে ১৯৭১ সালের সেই বিখ্যাত পিং পং ডিপ্লোম্যাসি। ভেবে দেখুন, সে সময় যুক্তরাষ্ট্র আর চীনের আদর্শিক অবস্থান ছিল সম্পূর্ণ বিপরীত, কিন্তু তার সত্ত্বেও শুধু বৃহত্তর অর্থনৈতিক আর কৌশলগত সুবিধার কথা মাথায় রেখে তারা একে অপরের দিকে হাত বাড়িয়েছিল। এটা একেবারে দিনের আলোর মতো প্রমাণ করে দেয় যে বিশ্ব রাজনীতিতে দিন শেষে ওই জাতীয় স্বার্থেরই জয় হয়। এখন চলুন আমরা চতুর্থ অংশে যাই, রাষ্ট্র বনাম সরকার। বিশ্ব রাজনীতির আসল কুশীলব কারা? এই অ্যানাটমিটা ভালোভাবে বুঝতে হলে রাষ্ট্র আর সরকারের পার্থক্যটা আমাদের পরিষ্কার বুঝতে হবে। প্রখ্যাত সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবারের একটা দারুণ উক্তি আছে। তিনি বলেছেন, রাষ্ট্র হচ্ছে এমন একটা ব্যবস্থা যার তার সীমানার মধ্যে শৃঙ্খলা রক্ষার জন্য বৈধভাবে সহিংসতা প্রয়োগ করার একচেটিয়া অধিকার আছে। হ্যাঁ, এই বৈধ অধিকার শব্দটাই কিন্তু রাষ্ট্রকে অন্য যে কোনো সাধারণ প্রতিষ্ঠান থেকে পুরোপুরি আলাদা করে দেয়। বিষয়টা আরেকটু সহজ করা যাক একটা চমৎকার উপমা দিয়ে। ধরুন, রাষ্ট্র হলো একটা বিশাল স্থায়ী জাহাজ যেটা অনন্তকাল ধরে সমুদ্রে ভেসে চলবে। আর সরকার হলো সেই জাহাজের সাময়িক নাবিকদল। তারা একটা নির্দিষ্ট সময়ের জন্য জাহাজটা চালায়। নাবিকদল হয়তো কয়েক বছর পর বদলে যেতে পারে, কিন্তু ওই জাহাজ বা রাষ্ট্র কিন্তু সবসময় তার জায়গায় ঠিক থাকে। এখানে দুটো পরিভাষা জেনে রাখা খুব দরকার। একটা হলো ডি জুর রাষ্ট্র, যার মানে হলো আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে আইনগতভাবে স্বীকৃতি পাওয়া একটা রাষ্ট্র, আর অন্যটা হলো ডি ফ্যাক্টো। এটা এমন একটা সত্তা যারা বাস্তবে হয়তো একদম একটা রাষ্ট্রের মতোই সব কাজ করছে, কিন্তু তাদের কোনো অফিসিয়াল বা আন্তর্জাতিক স্বীকৃতি নেই। তাহলে এখন সবচেয়ে বড় প্রশ্নটা চলে আসে, এই আধুনিক যুগে এসে কি শুধু এই প্রথাগত রাষ্ট্র আর সরকারগুলোই বিশ্ব রাজনীতির সব কলকাঠি নাড়ছে? কি মনে হয় আপনাদের? বাস্তবে কিন্তু চিত্রটা একটু ভিন্ন। বৈশ্বিক প্রভাব এখন শুধু রাষ্ট্রগুলোর হাতেই সীমাবদ্ধ নেই, এটা শক্তিশালী নন স্টেট অ্যাক্টরদের হাতেও চলে গেছে। এলন মাস্ক বা বিল গেটসের মতো প্রভাবশালী ব্যক্তি, গ্রেটা থুনবার্গের মতো অ্যাক্টিভিস্ট, কিংবা বড় বড় বহুজাতিক কোম্পানির কথা ভাবুন। চমকে যাওয়ার মতো বিষয় হলো, কখনো কখনো একজন টেক সিইওর একটামাত্র টুইট একটা ছোটখাটো দেশের সরকারের চেয়েও বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলে দেয়। এরা কেউই কিন্তু রাষ্ট্র নয়, তবুও বিশ্ববাজার বা নীতি নির্ধারণ পাল্টে দেওয়ার অকল্পনীয় ক্ষমতা রাখেন তারা। এবার আমরা চলে এসেছি আমাদের ব্যাখ্যামূলক আলোচনার একদম শেষ অংশে, বাংলাদেশের কূটনৈতিক কৌশল। এতক্ষণ ধরে আমরা যে বড় বড় তাত্ত্বিক ধারণাগুলো নিয়ে কথা বললাম, সেগুলো বাংলাদেশের মতো একটা রাষ্ট্রের ক্ষেত্রে কিভাবে কাজ করে সেটা এখন দেখব। এখানে একটা খুব ক্রিটিক্যাল বাস্তব প্রশ্ন সামনে আসে। ধরুন যে রাষ্ট্রের হার্ড পাওয়ার প্রয়োগ করার মতো তেমন বিপুল অর্থনৈতিক বা সামরিক সক্ষমতা নেই, সেই রাষ্ট্র যেমন বাংলাদেশ কিভাবে রোহিঙ্গা সংকটের মতো এতটা জটিল একটা পরিস্থিতি মোকাবেলা করতে পারে? এর পুরো উত্তরটাই কিন্তু লুকিয়ে আছে সফট পাওয়ার বা নরম কূটনীতির ভেতর। সামরিক হুমকির পথে না গিয়ে অত্যন্ত সতর্কতার সাথে কৌশলগত সম্পর্ক তৈরি করা এবং বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে কাজে লাগিয়ে রাজনৈতিক সমাধানের পথ খোঁজার মাধ্যমেই মূলত বাংলাদেশের মতো দেশের আসল কূটনৈতিক শক্তিটা প্রকাশ পায়। ব্যাপক কূটনৈতিক দক্ষতা কাজে লাগিয়ে বাংলাদেশ আসলে কি করার চেষ্টা করছে? মূল লক্ষ্য হল চীন, রাশিয়া এবং ইউরোপীয় ইউনিয়নের মতো বৈশ্বিক বড় বড় শক্তিগুলোকে এটা বোঝানো যে এই আঞ্চলিক সংকটগুলোর সমাধান করাটা দীর্ঘমেয়াদে তাদের নিজেদের জাতীয় স্বার্থের জন্যই কতটা লাভজনক। আর একেই বলে সফট পাওয়ারের একদম নিখুঁত আর স্মার্ট ব্যবহার। আর ঠিক এখানেই আমাদের আজকের এই ব্যাখ্যামূলক আলোচনার একটা বড় এবং চিন্তায় ফেলার মতো প্রশ্ন তৈরি হয়। বিশ্বরাজনীতির এই অ্যানাটমি তো প্রতিনিয়ত বিবর্তিত হচ্ছে, তাই না? তাহলে সামনের দিনগুলোতে উদীয়মান রাষ্ট্রগুলো কি কোনো আদর্শের ওপর ভিত্তি করে চলবে, নাকি নিরেট বাস্তবতার নিরিখে? বিশ্বরাজনীতির এই কঠিন বাস্তববাদী ময়দানে টিকে থাকার জন্য একটা রাষ্ট্রকে কি শেষ পর্যন্ত তার আদর্শিক আত্মাকে বিসর্জন দিতেই হবে? আপনাদের কি মনে হয়? এই প্রশ্নটার সাথেই আজ আমরা শেষ করছি। আশা করি আমাদের আজকের এই বিশ্লেষণ বিশ্বরাজনীতির অনেক জটিল সমীকরণকে বুঝতে সাহায্য করবে। খুব শীঘ্রই এরকম আরও বিশ্লেষণ নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।